নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের প্রত্যাবর্তন, বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপনে নিরাপত্তার পদক্ষেপ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও তদন্তের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, সম্প্রতি দুইটি জাতীয় দৈনিক ও দুইটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সাথে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে এরই মধ্যে শনাক্ত হওয়া ৩১ জনের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের বাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে ৩ জনকে শনাক্ত করা হয়েছে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার মধ্য দিয়ে শুরু হয়েছে রাজধানী ঢাকার সকাল। শীতের প্রভাবের সাথে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে পরবর্তী কয়েক ঘন্টা ঢাকার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে না। এছাড়া উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পঞ্চগড়ে টানা ৯ দিন শৈত্যপ্রবাহের পর বেড়েছে তাপমাত্রা। রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেছে দিনের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাতে তাপমাত্রা ৯ থেকে ১০-এর ঘরে থেকে বেড়েছে ১২-র ঘরে। এদিকে দিনের তাপমাত্রা ২৮ থেকে নেমে এসেছে ২৩-এর ঘরে, যার ফলে বেড়েছে শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে সকাল ১১টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকেছিল গোটা জেলা। দুপুরে কুয়াশাচ্ছন্ন রোদের দেখা মিললেও নেই উত্তাপ, বইছে উত্তরের হিমেল বাতাস। রবিবার তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে শীতের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, শীতের তীব্রতা বেড়েছে আমরা খবরে বলছিলাম, এর প্রভাব সেখানে জনজীবনে কেমন পড়ছে সেই বিষয়ে কি খবর আছে আপনার কাছে? তানিয়া, ধন্যবাদ। শুরুতে জানিয়ে রাখছি, আজকে সকাল ৯টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গত কয়েকদিন আসলে বৃদ্ধি শৈত্যপ্রবাহ ছিল। শৈত্যপ্রবাহ কেটে কিন্তু তাপমাত্রা কিছুটা হলো কিন্তু বাড়ছে, বিশেষ করে সকালবেলা। তবে দিনের তাপমাত্রা অর্থাৎ দুপুরের পরে যে আসলে রোদের তাপমাত্রা থাকে সেটা কিন্তু অনেকটা কমে এসেছে, অর্থাৎ ২৮ ডিগ্রি থেকে কিন্তু ২৩ ডিগ্রি ঘরে এসেছে। অর্থাৎ তাপমাত্রা যদি আমরা বলি যে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস হলো নিম্ন, এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি ২০ থেকে ২২ পর্যন্ত থাকে, তাহলে সাধারণত কিন্তু শীতের প্রভাবটা পঞ্চগড় জেলা কিন্তু বেশি পড়ে, বিশেষ করে কুয়াশা এবং কুয়াশার সাথে কিন্তু হিমেল বাতাস। ফলে কিন্তু শীতের তীব্রতা কিন্তু ইতিমধ্যে গত ৩ দিন থেকে শুরু হয়ে গেছে। এবং এই শীতে সাধারণত মানুষ জানেন যে পঞ্চগড় জেলা একটি ২ লক্ষ শ্রমিক রয়েছে, পাথর থেকে নদী থেকে পাথর উত্তোলন করে, পাথর কোয়ারি এছাড়া চা শ্রমিক। সাধারণত এই শীতের মধ্যে এই লোকগুলো একটু বেশি কষ্ট হয়, কারণ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তাদের যে আসলে রাতের যে একটা কষ্ট রয়েছে, বিশেষ করে তারা ঠিক মতো ঘুমাতে পারে না শীত বস্ত্রের অভাবে, এবং সকালবেলা অলসতার কারণে তারা কিন্তু আসলে ঘুম থেকে উঠতে পারে না, এবং কুয়াশার কারণে। সেই কারণে যে এই এলাকার যে আসলে দরিদ্র গোষ্ঠী, একটা জনগোষ্ঠী রয়েছে, তারা কিন্তু সবচেয়ে বেশি চরম দুর্ভোগ করে। এছাড়াও যারা রিক্সা চালক আছেন, যারা খোলা আকাশের নিচে যারা ফুটপাত ব্যবসা করে, তারা কিন্তু একটা বিপদগ্রস্তের মধ্যে পড়েছে। তবে এদিক দিয়ে আবহাওয়া অফিস যেটা জানিয়েছেন যে তাপমাত্রা কয়েকদিন এরকম স্থায়িত্ব থাকবে, তবে এরপরে দিনের তাপমাত্রা কমে আসবে এবং মাঝারি ধরনের অর্থাৎ ডিসেম্বরের শেষ দিকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ পড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বলে কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। তাই এই ছিল আমার কাছে সর্বশেষ পঞ্চগড় জেলার শীতের খবর। ধন্যবাদ রফিক। আমরা নিশ্চয়ই আবারও শীতের খবর জানবার জন্য ফিরবো আপনার কাছে। দর্শক সহকর্মী রফিকুল ইসলাম আমাদের সাথে এতক্ষণ ছিলেন পঞ্চগড় থেকে। দেশে ফিরবেন প্রিয় নেতা তারেক রহমান, এ নিয়ে শহরের অলিগলি থেকে গ্রামগঞ্জ সব জায়গাতেই চলছে আলোচনা। যশোরের দলীয় নেতাকর্মীরা জানান, গণতন্ত্র, ভোটাধিকার আর ন্যায় বিচারের দাবিতে রাজপথে নেমে মামলা, হামলা, নির্যাতন আর কারাগারে থেকেও আন্দোলন করেছেন। এখন তাদের নেতৃত্ব দানকারী নেতা আসার খবরে তারা উজ্জীবিত ও ঐক্যবদ্ধ। ব্যানার ফেস্টুন দিয়ে নেতাকে বরণ করতে ঢাকায় যাবেন জেলার লক্ষাধিক নেতাকর্মী। এস.এম. ফরাদের তথ্যছবিতে বিস্তারিত। গত ১৬ বছরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে রাজপথে সক্রিয় লড়াই করেছেন যশোরের নেতাকর্মীরা। তারা জানান, মামলা, হামলা, কারাগারে থাকা ও নির্যাতনের শিকার হয়েছেন বহু নেতাকর্মী। আবার কেউ কেউ রাজপথেই জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য। আজ এত বছর পর নেতাকে কাছে থেকে দেখার অপেক্ষায় আছেন তারা। জননেতা জনাব তারেক রহমান সাহেব যখন বাংলাদেশের মাটিতে পা ফেলবেন, তখন সমস্ত বিএনপি ঐক্যবদ্ধ হয়ে যাবে। সেই নেতাকে এক নজর দেখতে পাবো, এবং আমার মতো হাজারো লক্ষ কোটি কর্মী নিজ উদ্যোগে, স্ব উদ্যোগে তারা এয়ারপোর্টের সামনে হাজির হবেন। বাংলাদেশের কোটি কোটি নির্যাতিত, নিপীড়িত নেতাকর্মীরা আজ আনন্দে উদ্দোলিত, উদ্ভাসিত। লক্ষ লক্ষ ছাত্রনেতা যারা সেই সময় ছোট ছিল,
তারা কিন্তু উন্মুখ হয়ে আছে তাকে এক নজর দেখার জন্য। আমার মতো সারা বাংলাদেশের লক্ষ কোটি নেতাকর্মীদের আনন্দের দিন। জেলায় পিছিয়ে নেই নারী কর্মীরাও। মিছিল প্রস্তুতি আর সংগঠনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তারাও কর্মসূচিতে নতুন গতি এনেছেন। সামনাসামনি যদিও না দেখতে পাই, তারপরে ওনার সরাসরি কণ্ঠটা শুনতে পারবো। আমার বয়স অনেক হয়েছে, 60 বছর, কিন্তু আমি ওনাকে দেখিনি সচক্ষে। ওনাকে আমি ছবিতে দেখছি, সচক্ষে দেখিনি। তারেক জিয়ার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপি হবে আরও সুসংগঠিত ও শক্তিশালী। দলীয় বিভেদ দূর করে গড়ে উঠবে ঐক্যবদ্ধ নেতৃত্ব, মনে করেন ধানের শীষের প্রার্থীরা। তার আহ্বানেই, তার নেতৃত্বেই মানুষ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে এবং সেই মানুষটি আজ দেশে ফিরছে। মানুষ বিশ্বাস করে তিনি বাংলাদেশে পদার্পণের পরে গণতন্ত্রের উত্তরণের পথে যে কাঁটাগুলো রয়েছে সেই কাঁটাটা অনেকাংশে কেটে যাবে ইনশাল্লাহ। একজন দেশকে নিয়ে উনি ভেবেছেন, উনি এই দেশের জনগণের কথা ভেবেছেন এবং সেই মানুষটা যখন আসবে, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তাকে নিয়ে যেভাবে স্বপ্ন ঘিরে ছিল, সেই জন্য আমি মনে করি যে বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে। শহরের অলিগলি ও গ্রামাঞ্চল থেকে নেতাকে বরণ করতে ব্যানার ফেস্টুন নিয়ে দল বেঁধে ঢাকামুখী হচ্ছেন প্রায় লক্ষাধিক নেতাকর্মী। শাকিলা শম্পা, ৭১। লক্ষ্মীপুরে আগুনে সর্বশান্ত বিএনপি নেতা বেলাল হোসেনের পাশে দাঁড়িয়েছে তার দল। 29 ঘন্টা পেরিয়ে গেলে এখনও আগুনের রহস্য উদ্ঘাটন করতে না পারায় ক্ষোভ জানিয়েছে নেতাকর্মীরা। ঘটনার প্রতিবাদে এলাকার বিক্ষোভ করেছে তারা। জেলা অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, মামলা হলে তদন্ত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আতর মনিরের তথ্যছবিতে বিস্তারিত। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে ঘরে তালা দিয়ে আগুন দেয়ায় ঘরবাড়ির সাথে পড়েছে পরিবারের সদস্যরা। তার মধ্যে শিশুকন্যা আয়েশা পুড়ে মারা গেছে। চিকিৎসকরা বলছেন, বেলালের বড় মেয়ে সালমা আক্তারের শরীরের প্রায় 90% পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। স্বজনরা বলছে এটি দুর্ঘটনা নয়, এটি একটি নির্মম হত্যাকাণ্ড। এটা এমন ভাবে দাও করে আগুন লাগছে, ওইখানে 10 মিনিটের ভিতরে বসে গেছে। মানুষের সাথে মানুষের শত্রুতামি থাকতে পারে, পৃথিবীর কোথাও দেখি নাই যে মানুষের শত্রুতামের বিরুদ্ধে মানুষকে পুড়ে আগুন দিয়ে মারতে পারে। এলাকাবাসী এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার দাবি জানাচ্ছি। দলমত নির্বিশেষে সবাই মিলে মিশে যাতে করে এদেরকে ধরে আইনের আওতায় শাস্তিটা দেওয়া যায়। রোববার রাতে পোড়াবাড়ি পরিদর্শন ও পরিবারের খোঁজ খবর নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে সদর হাসপাতালে দগ্ধ বেলাল হোসেনকে দেখে তারেক রহমানের পক্ষ থেকে 4 লাখ টাকা সহায়তা দেন তিনি। এ সময় রিজভী বলেন, দুষ্কৃতিকারীরা সারা দেশে রক্তপাত করছে, কিন্তু তারা ধরা পড়ছে না। দুষ্কৃতিকারীরা, অপরাধীরা, খুনিরা পার পেয়ে যায়, তাহলে এই সমাজে, এই দেশে অন্ধকার নেমে আসে। হাদির হত্যাকাণ্ড আর বেলালের ঘরে অগ্নিসংযোগ একই সূত্রে গাথা। কেউ না কেউ কলকাঠি নাড়ছে। তারা নির্বাচন চায় না বলে জানান শহীদউদ্দিন চৌধুরিয়ানী। তারা আজকে চায় না বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারা ফিরে আসুক। তারা আজকে চায় না বাংলাদেশে সুস্থ নির্বাচন হোক। তারা আজকে চায় না সুস্থ নির্বাচন হোক। নিশ্চয়ই কেউ না কেউ দূর থেকে কলকাতা রাখছেন। এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা বলছেন, এখনো কোনো মামলা হয়নি, তবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। মামলা হলেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা। মামলা না হলে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। মামলা হওয়ার পর এবং তদন্ত শেষে আমরা আপনারা আসলে জানতে পারবো মূল ঘটনাটা কি ছিল। নাশকতা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, মামলা ছাড়াই এত সময় পেরিয়ে যাওয়া এই আগুনের রহস্য কবে উদ্ঘাটিত হবে, এমন প্রশ্ন এখন সবার মনে। আল ইমরান, ৭১। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাংলাদেশে সহিংসতাকে উস্কে দেওয়ার অভিযোগে মেটার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি। সেই চিঠিতে বলা হয়, উস্কানিমূলক কন্টেন্টের বিষয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি সূত্র থেকে বারবার অনুরোধ জানানো হলেও মেটা সময় মতো কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে সহিংস বক্তব্য ও আহ্বান দীর্ঘ সময় ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে এবং বাস্তব সহিংসতায় রূপ নেয়। মেটার কাছে 5টি নির্দিষ্ট দাবি জানিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা, যার মধ্যে আছে 2026 সালে জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ সংক্রান্ত কন্টেন্ট বিশেষ নজরদারি বজায় রাখা। বিস্তারিত প্রতিবেদনে। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত হিসেব বলছে বাংলাদেশে এখন মোট জনসংখ্যার প্রায় 41% ফেসবুক ব্যবহার করছেন। সংখ্যার হিসেবে প্রায় 7,33 লাখের বেশি ফেসবুক ব্যবহারকারী আছে বাংলাদেশে। এই বিপুল সংখ্যক মানুষকে বিভ্রান্তি আর উস্কানি দেওয়ার জন্য পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে গুজব।
পুরনো ভিডিও চটকদার ক্যাপশনে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সাথে নিখুঁত ব্যবহার বাড়ছে এআই প্রযুক্তির, ফলে গুজব হয়ে যাচ্ছে আরও শক্তিশালী। এই বাস্তবতায় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং থ্রেডসের মতন প্ল্যাটফর্মের মূল সংস্থা মেটার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠালো বাংলাদেশ। ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে দেয়া সেই চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে আন্দোলনের এক গুরুত্বপূর্ণ সংগঠক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্য সহিংস মন্তব্য এবং উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে পড়ে। এসব পোস্টের পরপরই দেশের দুটি প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোর স্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার দাবি, এ সমস্ত উস্কানিমূলক কন্টেন্টের বিষয়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সূত্র থেকে বারবার অনুরোধ জানানো হলেও মেটা সময় মতো কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে সহিংস বক্তব্য আর আহ্বান দীর্ঘ সময় ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে এবং বাস্তব সহিংসতায় রূপ নেয়। চিঠিতে মেটার ভূমিকা কেবল প্রযুক্তিগত নয়, বরং জনস্বার্থ ও সামাজিক দায়বদ্ধতার বিষয় বলেও উল্লেখ করা হয়। মেটার কাছে 5টি নির্দিষ্ট দাবি জানিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সংক্রান্ত কন্টেন্টে আরও কঠোর এবং দ্রুত কমিউনিটি স্ট্যান্ডার্ড প্রয়োগ, বাংলা ভাষাভিত্তিক কন্টেন্ট মডারেশন জোরদার, সহিংসতা ও ভীতি প্রদর্শনমূলক পোস্টে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ সংক্রান্ত কন্টেন্টে বিশেষ নজরদারি বজায় রাখা। চিঠি শেষে বলা হয়, আগামী নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, নাগরিক অধিকার ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে জড়িত। এই প্রেক্ষাপটে শান্তি রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা এবং আরও প্রাণহানি রোধে মেটার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার। রাকিব হাসান, ৭১। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবরে আজও শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে আরও খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী মহিমুল খান অপু। আমাদেরকে সেখানকার খবর জানাবেন। ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে, কিন্তু আজকে প্রায় তৃতীয় দিন চলছে। এই তৃতীয় দিনে কিন্তু সর্বসাধারণ মানুষ তার কবরের পাশে এসে কিন্তু দোয়া প্রার্থনা এবং কবর জিয়ারত করছেন। যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমরা আজকে সকাল থেকেও দেখতে পেয়েছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখানে আসছেন। তারা অনেকেই পরিবার পরিজন নিয়েও তাদেরকে আমরা আসতে এখানে দেখেছি। আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি। একজন উত্তরা থেকে আসছিলেন, তার সন্তান ওসমান হাদিকে গণমাধ্যমে দেখে তার প্রতি ভালো লাগা, সেই সন্তানের ইচ্ছা পূরণ করতেই তার বাবা তাকে নিয়ে এখানে এসেছেন। আমরা এভাবে মোহাম্মদপুরের এক বাসিন্দার সাথে কথা বলেছি, তারাও তার সন্তান, স্ত্রী, পরিবার সবাইকে নিয়ে কিন্তু আজকে তৃতীয় দিনেও এই ওসমান হাদির কবরটি একটু দূর থেকে দেখছেন তারা, তেমনি দেখার আগে তারা কবর জিয়ারত করছেন, দোয়া প্রার্থনা করছেন। আমরা অন্যান্য ঘটনার থেকে কিন্তু একটু আলাদাই ফুলের শ্রদ্ধা নিবেদন সেটি কিন্তু এই কবরে হচ্ছে না, অর্থাৎ দূর থেকে দাঁড়িয়ে তারা একটু কবর দেখছেন এবং তারা এখানে দোয়া প্রার্থনা মোনাজাত করছেন। এবং এখানে যারা আসছেন তাদের অধিকাংশই কিন্তু সাধারণ মানুষ, যারা জানাজার নামাজে অংশ নিতে পারেননি তারা এখানে এসেছেন। অনেকে কিন্তু আমরা একজন বাগেরহাটের এক নাগরিকের সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে তিনি বাগেরহাট থেকে এসেছেন, আজকে শুনেছেন যে এখানে তাকে দাফন করা হয়েছে, এক নজর তার কবরটি দেখার জন্যই তারা এখানে এসেছেন। অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ তারা আসলে সবাই কিন্তু আপ্লুত। তারা যেটি বলছেন যে আসলে ওসমান হাদি শুধু একজন প্রতিবাদী কণ্ঠস্বর নয়, তার আদর্শ, তার সততা সবগুলোই তারা ধারণ করবেন। যদিও ওসমান হাদি বেঁচে নেই, তার যে সততা রয়েছে সেই সততাগুলো তারা ধারণ করে সামনের দিনগুলোতে এগিয়ে যাবেন। এবং জানেন যে ওসমান হাদি কিন্তু ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, তার একটি সুযোগ হতো যদি তিনি নির্বাচিত হতে পারতেন, জনগণের কাছে আরও আসতে পারতেন, জনগণের মাঝে আরও প্রবেশ করতে পারতেন, সেই সুযোগটি থেকে তিনি বঞ্চিত হয়েছেন, এমনটিও কিন্তু এইসব মানুষরা বলছেন। তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করে বলছেন যে এতদিন হয়ে গেল, অর্থাৎ এখন পর্যন্ত ওসমান হাদির যে প্রকৃত হত্যাকারী তাকে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের প্রশাসন থেকে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি, এটি তারা ক্ষোভ প্রকাশ করেই বলছেন। এবং পাশাপাশি দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও কিন্তু তারা দাবি করছেন। তো এখন পর্যন্ত কিন্তু সকাল থেকে আমরা এটি দেখতে পেরেছি যে গতকালও কিন্তু সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে আসছেন, বিভিন্ন রাজনীতিবিদরা আসছেন এবং পরিবার পরিজন নিয়েও কিন্তু এখানে এসে ওসমান হাদির কবর জিয়ারত করছেন, দোয়া প্রার্থনা করছেন। ধন্যবাদ মহিমুল খান অপু। আমরা ফিরবো নিশ্চয়ই আবারও
পরবর্তীতে যদি কোনো সংবাদ আপনার হাতে এসে থাকে। কোনো রকম ক্রিয়া কর্মসূচি পালনের বালাই নেই, বরাদ্দের আগেই প্রত্যেকটি জেলায় পৌঁছে যায় সাদা ভাউচার। জেলা ক্রিয়া কর্মকর্তারা যা ইচ্ছে মতো পূরণ করে তুলে নেয় বিল। 2023-24 অর্থ বছরে দেশের 10টি জেলার নথিপত্র যাচাই করে এমন ভয়ঙ্কর তথ্য পেয়েছে খোদ ওই প্রতিষ্ঠানের তৎকালীন পরিচালক। 71 অনুসন্ধানেও ঠিকানা অনুযায়ী মেলেনি কোনো দোকানের অস্তিত্ব, যেখান থেকে কেনাকাটা দেখানো হয় কাগজে কলমে। সুমন তানভীরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ভাই ভাই খেলাঘর নামে একটি দোকান খুঁজতে গিয়ে সৃষ্টি হয় এমন পরিস্থিতি। যুবক থেকে বৃদ্ধ কেউ কখনো নাকি এই এলাকায় ভাই ভাই খেলাঘর তো দূরের কথা, দেখেননি কোনো খেলার সরঞ্জাম বিক্রির দোকানই। ঠিকানা দিচ্ছে 101 এখানে এইগুলো ঠিকানা দেখেন, আপনি ঠিকানাগুলো দেখেন। দোকান তো নাই জানা মতে, আমার জানা মতে। আমি তো দীর্ঘদিন এলাকায় বসবাস করি, আমার জানা মতে নাই। আমি 32 বছর ধরে এলাকায় থাকি। দোকান কখনোই দেখেন না? না। তবে ভাই ভাই প্যাকেজিং আছে একটা রাস্তার মধ্যে। খেলার না, খেলার কোনো চাঁদনি মাঠে দেখি না। এদিকে এই দোকান হানিফ, এর নাম হানিফ, এর জন্মই এখানে। আমরা 15-16 বছর ধরে এখানে, আমরা দেখিনি। এবারে এই দোকান খোঁজার ইতিহাস জানা দরকার। 2023-24 সালে ক্রীড়া পরিদপ্তরের বরাদ্দের অর্থ দিয়ে বিভিন্ন জেলার ক্রীড়া কর্মকর্তারা ভাই ভাই নামক এই দোকান থেকেই কিনেছেন সব সরঞ্জাম। বিটেক্স ও বিজনেস অল্ট নামে যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকায় আরো দুটি দোকান থেকেও বিভিন্ন ক্রীড়া সামগ্রী কিনেছেন তারা। অনুসন্ধানের প্রয়োজনে এবার কাজলা ব্রিজ এলাকায় টিম 71। এটা তো এই যে পানি পাম্প, কিন্তু আমি যেটা বলতে চিনতেছি। আশ্চর্যের বিষয়, পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজেও ফলাফল সেই আগের মতোই। খেলাধুলার জিনিসপত্র বিক্রি করার কোনো দোকান আছে? এটি সব যাত্রাবাড়ি। এখানে আপনার বউবাজার, আপনার গরিবের বাজার। ঠিকানা তো দিচ্ছে কাজলা ব্রিজ পানির পাম্প। হ্যাঁ, পানির পাম্প। খেলার সামগ্রী বিক্রি করে, জার্সি, ব্যাট। এসব দোকান নাই এখানে। আমাদের মার্কেটে 22 বছর হলো আছে। এই 22 বছরে আপনি এরকম কোনো দোকান? এরকম দেখিনি। বিটেক্স নামে কোনো স্পোর্টস বা জার্সি দোকান এরকম। এসব ভাউচার যারা জমা দিয়েছেন তাদের একজন তৎকালীন ঢাকার ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিম। পরিচালকের তদন্তেই উঠে আসে এসব ভাউচার তিনি প্রস্তুত করেছেন তৎকালীন নারায়ণগঞ্জ জেলার ক্রীড়া কার্যালয়ের অফিস সহকারী মহসিন মিয়াকে দিয়ে, যে অপকর্মের লিখিত স্বীকারোক্তিও দিয়েছে সে। তার সঙ্গে কথা বলবো আমরা, তবে আগে ঢাকার বাইরের ক্রীড়া অফিসগুলোর কেনাকাটা নিয়ে একটু অনুসন্ধান করে আসা যাক। গন্তব্য বন্দর নগরী চট্টগ্রাম। 2023-24 অর্থ বছরে চট্টগ্রামের তৎকালীন ক্রীড়া কর্মকর্তা হারুনুর রশিদের কেনাকাটার কিছু মেমো ধরে অনুসন্ধান শুরু করে টিম 71। তার ভাউচারে দেওয়া ঠিকানা ধরে আমরা খুঁজতে থাকি দোকান। ঠিকানা অনুযায়ী রিয়াজউদ্দিন বাজারের গাজী শপিং কমপ্লেক্সে এর অবস্থান। খোঁজাখুঁজির পর মিলে যায় সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ স্পোর্টস নামের দোকানটি, তবে খটকা বাঁধে অন্যখানে। এই ভাউচারে ম্যানেজারের ঘরে দেওয়া সিগনেচার চেনেন না খোদ ওই দোকান মালিকই। সিগনেচারটা কি ওরা করলো না আপনারা? না, আমাদের সিগনেচার এটা না। এটা কি কি আইটেম আমার লেখো, আমার স্টাফ বা আমার জার্সি, প্যান্ট, হ্যাঁ এগুলো একটু আমাদের হাতের লেখাই না ভাই। আমি একটা কোটেশন দিব, আপনি একটা ব্ল্যাঙ্ক মেমো দেন, সিম্পলি এটা বিষয়। সেটাতে ওরা ওদের মতো করে সিগনেচার পাবে। এটা তো স্বাভাবিক বিষয়, আপনি আমার থেকে ভালো বুঝতেছেন। মানে আপনাদের কারো হাতের লেখা এখানে যে এটা এখানে আমাদের কারো হাতে লেখা না, এটা টোটাল। এটা আপনি কোথায় পাইছেন সেটা আমার একটু ইনফরমেশন দিলে ভালো, আমি কেস করব। এবার আগ্রাবাদের বাদামতলিতে নিউ করবি নামে আরেকটি দোকান খোঁজার পালা, যেখান থেকেও মালামাল কিনেছেন বলে প্রধান কার্যালয়ে ভাউচার পাঠিয়েছে হারুন। কোন জায়গায়? এখানে বিসিক মার্কেট বলছে। এটা তো বিসিক মার্কেট। জি, বিসিক মার্কেট। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মিলে যায় দোকানটি। ভাউচার দেখিয়ে জানতে চাই এটি তাদের কিনা। আমি যেগুলো করি ওগুলো এরকম আছে সিগনেচার, ওটার এটা পেশ করা আছে। এটার সাথে এটা মিলেই না। না, টাকা কি এক মনে হয়? এটা
অনুসন্ধান চলাকালেই একটি নথি আসে টিম ৭১-এর হাতে। অফিস প্রধানের অনুমতি ছাড়াই এমন কেনাকাটার ব্যয় দেখিয়ে তুলে নেওয়া হয় প্রায় ১২ কোটি টাকা, যেটি নিয়ে ওই কাগজে সিগনেচার করা ৩ সহকারী পরিচালকের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দেন খোদ সে সময়ের পরিচালক তরিকুল ইসলাম। এসব দুর্নীতির কি কোনো শাস্তি পেয়েছে এসব কর্মকর্তারা? এবার সেটি অনুসন্ধানের পালা। প্রথমেই সেই মহসিনের মুখোমুখি হতে চাই আমরা। দীর্ঘ যাত্রা শেষে মহসিনের অফিসে টিম ৭১। সেই মহসিনের তথ্যে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় আমরা তাকে ফোন দিয়ে যখন বলেছিলাম, তাকে আসলে একটু মনে করিয়ে দেওয়ার জন্য তার যে প্রত্যয়নপত্রটা আছে, স্বীকারোক্তি যে জবানবন্দি তিনি দিয়েছেন সেটা সঙ্গে করে এনেছিলাম। তার চেয়ারটি ফাঁকা, তিনি নাকি কাজে বের হয়েছেন। একটি মানুষ এইরকম একটি অপকর্ম করার পরও তিনি এখনো কাজে বের হন এবং তিনি অতিরিক্ত দায়িত্ব হিসাবে নারায়ণগঞ্জের দায়িত্বের থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্ব পালন করেন। আপনি তো আজকে জয়েন করলেন, আমাদের একটু বলবেন যে এইরকম একজন মানুষ আপনার সহকর্মী হিসাবে এখনো থাকছে, যে যার সবকিছু প্রমাণিত, এটা আপনাকে কি একটু মানসিকভাবে না? আপনি যেটা বলছেন এটা হলে তো মানে খুবই দুঃখজনক ব্যাপার, এটা তো খুব খারাপ কাজে। তো আমি তো এখানে আজকে দ্বিতীয় কর্মদিবস, ঠিক আছে, এখানে আমার সম্পর্কে তো পুরো ধারণা নাই আমার। তবে নারায়ণগঞ্জ কার্যালয়ে কর্মরত থেকে কার ইশারায় এই মহসিন ঢাকা অফিসে নথিপত্র জালিয়াতি করেছেন সেটির ধারণা মেলে। ফেনীর বর্তমান ক্রীড়া কর্মকর্তা হীরা আক্তারের খোঁজ নিতে গিয়েই বের হয়ে আসে থলের বিড়াল। এই হীরা আক্তার ও ঢাকার তৎকালীন ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিম সম্পর্কে স্বামী স্ত্রী। মহসিন যখন ঢাকা ক্রীড়া অফিসে নথি জালিয়াতি করেছেন, তখন এই হীরা আক্তারই ছিলেন নারায়ণগঞ্জ ক্রীড়া কার্যালয়ের দায়িত্বে। কিন্তু চাকরির ক্ষেত্রে আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, চাকরির ক্ষেত্রে আমরা কলিগ, চাকরির ক্ষেত্রে আমরা কলিগ, মানে ওইটা তো আমার পার্সোনাল সম্পর্ক। আপনার এমপ্লয়ি আপনার হাজব্যান্ডের অফিসে গিয়ে কাগজপত্র ঠিক করে দিয়ে আসছে, সেই কাগজপত্র কতটা নয়সয় হয়েছে সেগুলো নাই বলি আপনারা জানেন সেগুলো, তো এটা আপনার অগোচরে হওয়ার কথা না। আশ্চর্যের বিষয়, ৭১-এর মাত্র এক সপ্তাহের অনুসন্ধানে এমন সব দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ মিললেও 2 বছরেও এসব অভিযোগের সুরাহা করতে পারেনি ক্রীড়া পরিদপ্তর। ব্যবস্থা নেওয়া হয়নি একজনের বিরুদ্ধেও। এমন গাছাড়া ভাবের কারণ কি জানতে মতিঝিলের ক্রীড়া পরিদপ্তরের প্রধান কার্যালয়ে টিম ৭১। চিটাগাংয়ের যে প্রতিষ্ঠানগুলো দেখানো হচ্ছে, সেই প্রতিষ্ঠান মালিকরা বলছে যে এই পার্সেস আমার এখান থেকে কোনোদিন করা হয়, তাহলে মানে পার্সেস না করে আপনি দেখাচ্ছেন, তো এটা তো হয়। আচ্ছা, আপনাদের কথার সাথে তো আমরা একমত। আমরা তো আপনারা হচ্ছে যে যেটা বলতে চাচ্ছেন যে অভিযোগ হয়েছে তাদের বিরুদ্ধে কি করা হইল, এই তো সেটার জন্য তো বললাম তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে যে আমাদের তাদের যে পেপারসগুলো নেয়া, সেই কাজটা তো চলছে। অভিযোগের কারণেই তাদেরকে যদি আমরা একটা কিছু করি তাহলে আমার তো দপ্তর চলছে না। তবে ভয়ঙ্কর তথ্য হচ্ছে, পরিচালকের অগোচরে প্রতিষ্ঠানের তহবিল থেকে 12 কোটি টাকা তুলে নেওয়া ব্যক্তিদের মধ্যে এই ফেরদৌসও একজন, যাদের হাতেই এখনো নেতৃত্ব ক্রীড়া পরিদপ্তরের। ওনার সাথে কি আপনাদের সাক্ষাৎ হয়েছে? সুমন তানভীর, ৭১, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানি দেওয়া সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই শুনানি। গত 4 ডিসেম্বর এই মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশন জানায়, জুলাই অভ্যুত্থানের সময় আনিসুল হক ও সালমান এফ রহমান ফোনে আন্দোলনকারীদের হত্যা করার কথা বলেন। তাদের এই বক্তব্যের পর ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়। গত বছরের 13 আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এদিকে চাঙ্গারপুলে 6 জন হত্যা মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন হওয়ারও কথা রয়েছে। জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি আজ। এ নিয়ে সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন ট্রাইব্যুনাল থেকে সহকর্মী মাইনুল মারুফ।
মাইনুল, ট্রাইব্যুনালের খবর জানাবেন আমাদেরকে। আর কিছুক্ষণ পরে কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে যে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি, সেই শুনানি কিন্তু শুরু হবে। এবং আমরা দেখেছি প্রথম দিনের যে শুনানিতে সেখানে কিন্তু চিফ প্রসিকিউটর যেমনটা বলেছেন যে তারা জুলাই আন্দোলনকালীন সময়ে ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে নানান রকম পরামর্শ দিতেন, পাশাপাশি নিজে সালমান এবং আনিসুল নিজেদের মধ্যে ফোনে কথা বলেছেন। ফোনে যে কথা বলেছেন সেখানে বলতে শোনা যায় আন্দোলনকারীদের কীভাবে আন্দোলন দমন করা হবে, কারফিউ জারির বিষয়টি বলা হয় এবং হত্যার নির্দেশনা সম্পর্কিত কথা বলার কথা কিন্তু প্রসিকিউশন আমাদেরকে জানে। এবং তারই প্রেক্ষিতে প্রসিকিউশন অভিযোগ গঠনের আবেদন করে, অর্থাৎ এই দুইজনের বিরুদ্ধে বিচার শুরু করার আবেদন জানায় প্রসিকিউশন। আজ কিন্তু যে আসামিপক্ষ রয়েছেন সালমান এবং আনিসুলের যে আইনজীবী, তিনি তার আর্গুমেন্ট রাখার কথা রয়েছে। এখন আর কিছুক্ষণ পরই হয়তো এ বিষয়ে শুনানি শুরু হবে, তখন হয়তো বাকি তথ্য জানাতে পারবো আসামিপক্ষ আইনজীবী কি বললেন। এছাড়া আজ কিন্তু আরও একটি মামলা রয়েছে, তা হচ্ছে চানখারপুলে 6 জনকে হত্যা। সেই মামলাটি কিন্তু প্রায় শেষের দিকে। আজ যে সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর প্রসিকিউশনের যে যুক্তিতর্ক উপস্থাপন তার কিন্তু আজকে রয়েছে। আজ যুক্তিতর্ক উপস্থাপন হবে, তারপর আরও কয়েকদিন হতে পারে যুক্তিতর্ক উপস্থাপন চানখারপুলের মামলায়। এক্ষেত্রে প্রসিকিউশন প্রথমে যুক্তি তুলে ধরবে এবং পরবর্তীতে আসামিপক্ষ যুক্তি তুলে ধরবে, পরবর্তীতে আবার প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে এবং এভাবে কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন হবে। এক্ষেত্রে প্রসিকিউশন যে সকল প্রমাণ সাবমিট করেছে বা ডকুমেন্টস সাবমিট করেছে সে সকল বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে একদম তুলে ধরবেন এবং আসামিপক্ষ সেগুলো খণ্ডন করবেন এবং পরবর্তী আবার আসামি পক্ষের যুক্তিগুলো খণ্ডন করবে প্রসিকিউশন। আর এরপরে কিন্তু মামলাটি রায়ের দিকে যাবে, অর্থাৎ আরও একটি মামলা কিন্তু রায়ের কাছাকাছি রয়েছে। আশা করা যায় যে জানুয়ারির মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানের আরও অন্ততপক্ষে 2 থেকে 3টি মামলা রায় হতে পারে, এমনটা কিন্তু আমাদের প্রসিকিউশন জানিয়েছে। এর মধ্যে চানখারপুলের মামলাটি ছাড়াও আবু সাইদের মামলা, রামপুরায় একজন কানিসে ঝুলে থাকা একজনকে যে গুলি করা ও হত্যা, এসব মামলাগুলো কিন্তু রয়েছে। মামলাগুলো প্রায় শেষ পর্যায়ে এবং খুব দ্রুত কিন্তু তার রায় হবে। মারুফ, নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও। দর্শক সহকর্মী মাইনুল মারুফ ছিলেন আমাদের সাথে। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর নির্বাচন নিয়ে আগ্রহ বেড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের। তবে এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কেমন হবে ভোটের পরিবেশ, নারীদের নিরাপত্তায় বা কতটা পরিবর্তন আসবে, এমনই ভাবনায় আছেন সবাই। তারা বলছেন অর্থের ছড়াছড়ি, ঘুষ, দুর্নীতিমুক্ত একটি নির্বাচন দেখতে চান। শিক্ষার্থীদের নির্বাচনী ভাবনার কথা জানবো রায়ান বিন আমিনের তথ্যছবিতে প্রতিবেদন। দেশ জুড়ে চলছে নির্বাচনী উত্তাপ, আর এই উত্তাপের বাইরে নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশেষ করে এখানকার নারী শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়েছে নির্বাচনী আমেজ। জাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও একটা বড় ফ্যাক্টর এখানকার নারী ভোটারদের কাছে। ফলে এই নির্বাচন নিয়ে তারাও আছেন নানা ভাবনায়। শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, স্বতঃস্ফূর্তভাবে ভোটের নিশ্চয়তা, বাস্তব জীবনের নিরাপত্তা এবং ঘুষ দুর্নীতিমুক্ত বরিষ্ঠ নেতৃত্ব নিয়ে ভাবছেন নারীরা। আমার এক্সপেকটেশন থাকবে এরকমই যে আমি সুষ্ঠু একটা কেন্দ্র পাবো এবং সেখানে যে আমি সুষ্ঠুভাবে আমার ভোট সম্পন্ন করব এবং যারা ক্ষমতায় আসবে তারা যেন খুব দক্ষ, সাহসী, সৎভাবে, বলিষ্ঠভাবে আমাদের পুরো দেশটাকে পরিচালনা করে। আগামী নির্বাচন শুধু ক্ষমতা বদলের প্রশ্নই না, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে। তো আগামী নির্বাচন আমরা চাই সৎ, দক্ষ এবং ন্যায় এবং ইনসাফের পক্ষে যে থাকবে আমরা তাদেরকেই বেছে নিব। আমরা তো এর আগে অনেক বেশি দুর্নীতি নিয়ে সাফার করছি, এবার যাতে এমন একজন নেতা আসুক যিনি দুর্নীতির সাথে কোনো রকম জিরো টলারেন্স। শিক্ষার্থীরা মনে করেন নারীরা সম্মান নিয়ে বাঁচতে পারার মতো পরিবেশ সৃষ্টি করাই হবে প্রকৃত জনপ্রতিনিধির কাজ। এছাড়া রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও সুযোগ বাড়াতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার বলেও মনে করেন তারা। নারীরা শুধুমাত্র যে সংরক্ষিত আসন থেকে আসবে এটা আমরা চাই না, বরঞ্চ তারা পুরুষদের মতো সরাসরি তারা মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুক। এতে কি হবে যে তাদের আত্মবিশ্বাসটা সংসদে বাড়বে এবং জবাবদিহিতার জায়গাটা তাদের থাকবে। একজন নারী হিসেবে আমি এমন একজন লিডারকে চাই যিনি নারীর অধিকার নিশ্চিত করবেন এবং পারিবারিক, সামাজিক এবং সর্বক্ষেত্রে নারীর প্রতি হওয়া নির্যাতন এবং অন্যায় প্রতিরোধে কাজ করবেন। একটি সুষ্ঠু নির্বাচন সমাজের সকল ক্ষেত্রে নারীর নিজ নিজ অধিকারের বিষয়টিকে সামনে নিয়ে আসে। তাই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি বাছাই। শিক্ষকদের মতে নারীদের ভোট দেওয়ার স্বাধীনতা নির্বাচনে রাখতে পারে বড় ভূমিকা। রাজনৈতিক এবং আর্থসামাজিক প্রেক্ষাপটে নারীদের দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই পরিবার বা বাড়ির পুরুষ সদস্য যারা আছে তাদের মতামত নিয়ে তারা ভোট দেন এবং তাদের ব্যক্তিগত স্বাধীনতা এক্ষেত্রে অনেকটাই সীমিত। যদি তারা এটা ওভারকাম করেন এবং নিজেদের মতামত দিয়ে ভোট দিতে চান তাহলে সেটা ভালো হবে। নতুন প্রজন্মের এসব নারী ভোটাররা বিশ্বাস করেন তাদের একটি ভোটেই হতে পারে
পরিবর্তনের সূচনা। মনিরা কাজেরি, ৭১। সম্প্রতি সারা দেশের মতো নওগাঁয় বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় নওগাঁ পৌর কর্তৃপক্ষ গত নভেম্বর পৌর এলাকায় নতুন করে ৪৩টি ভবন ঝুঁকিপূর্ণ তালিকা করেছে। এসব ভবনে জীবনের ঝুঁকি নিয়ে অনেক পরিবার বসবাস ও ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন। বর্তমানে যেভাবে ভূমিকম্পন হচ্ছে তা একটু বেশি মাত্রায় হলেই বড় দুর্ঘটনার আশঙ্কা করেন লোকজন। তন্ময় ভূমিকের তথ্যছবিতে বিস্তারিত। রানা প্লাজা ট্র্যাজেডির পর নওগাঁ পৌরসভার প্রায় অর্ধশত ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর ১২ বছর পার হলেও সেগুলো ভাঙা বা বন্ধের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সম্প্রতি সারা দেশে বারবার ভূমিকম্প হওয়ায় নওগাঁ পৌর কর্তৃপক্ষ পৌর এলাকায় নতুন করে ৪৩টি ভবন ঝুঁকিপূর্ণ তালিকা করেছে। পুরনো এই ভবনগুলো জনবহুল ও ব্যস্ততম সড়কের পাশে হওয়ায় এক একটা মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। এলাকার লোকজন বলছেন, পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও জীবনের ঝুঁকি নিয়েই বাধ্য হয়ে এখানে চলাচল ও ব্যবসা করতে হচ্ছে। হচ্ছে প্রায় ৬-৭ বছর হয়ে গেল, কিন্তু এখানে ঘোষণা করার পরেও এখন পর্যন্ত এর ব্যাপারে কোনো সংস্কার বা ভেঙে আবার নতুন করবে এরকম কোনো উদ্যোগ আমরা দেখছি না। কেন্দ্রীয় বাস টার্মিনাল বহুত দিন আগে পরিত্যক্ত ঘোষণা করেছে, কিন্তু কোনো মতে হয় না এবং রড খোয়া সিমেন্ট সম্পূর্ণ ধসে পড়ে যাচ্ছে। খুব আতঙ্কের মধ্যে আছে এই বিল্ডিংটা নিয়ে। এই বিল্ডিং এর কোনো সংস্কার কোনো কাজ হচ্ছে না, জনগণ খুব সমস্যার মধ্যে আছে। আমরাও ভয়ে আছি দোকানদারেরা। তখন ভূমিকম্প আসলে বাজার ভেঙে পড়ে যাবে, হাজার হাজার লোক মানুষ আহত হয়ে মারাও যেতে পারে। এই জন্য আমরা যে বাজারে একটা সংস্কার করা দরকার। এই যে ভূমিকম্প হয় দরবারে বাইরে চলে যেতে হয়, এই জন্য আমাদের প্রচুর সমস্যা। বড় ধরনের ভূমিকম্প হলে যে কোনো মুহূর্তে নওগাঁয় বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা রয়েছে। তাই ঘোষিত পরিত্যক্ত ভবনগুলো দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন সাংস্কৃতিক নেতা ও গণমাধ্যম কর্মীরা। যেগুলো অতি অল্প ভূমিকম্পে বা ভারী ভূমিকম্পে ভেঙে পড়ার সম্ভাবনা বিদ্যমান, এগুলো এক্সপার্ট দিয়ে তদন্ত করে তালিকা করে সেগুলো ভেঙে ফেলতে হবে। আর না ফেললে যেটা হতে পারে, এই বিল্ডিং গুলো যখন ভূমিকম্প আসবে তখন এমন ভাবে ভেঙে পড়বে তাতে প্রচুর প্রাণহানি ঘটতে পারে। এখানে যে উদ্ধার কার্যক্রম চালানো হবে, ফায়ার সার্ভিস বা উদ্ধার কর্মীরা যাবে, সেরকম প্রশস্ত কোনো রাস্তাঘাট নাই। এই জন্য তাদের রাস্তাঘাটের অভাবে দ্রুত সেই ভূমিকম্প এলাকায় যেতে পারবে না, যার জন্য জানমালের যে ক্ষয়ক্ষতি সেটার ব্যাপকভাবে হতে পারে। এ নিয়ে নওগাঁ পৌর প্রশাসন বলেছে, ঝুঁকিপূর্ণ এসব ভবন ও মার্কেটগুলোর তালিকা করে জেলা প্রশাসকের বরাবর পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত সরকারি ভবনগুলো সরিয়ে নেওয়া হবে। স্থানীয় সরকারের বিভাগের অনুমোদনের জন্য আমরা ইতিমধ্যে 2টা ভবন খুবই ঝুঁকিপূর্ণ মর্মে আমরা চিঠি লিখেছি। এখন পর্যন্ত আমরা অনুমোদন পাইনি। সেটা হলো, আপনারা জানেন, পুরাতন মাছ বাজার আর বালুডাঙ্গা বাস স্ট্যান্ডের যে পুরাতন ভবন, এই দুটি ভাঙার জন্য আমরা লিখেছি, সরকারের কাছে লিখেছি। আমরা অনুমোদন পাওয়া মাত্রই আমরা ওটা ভেঙে ফেলব। পরিত্যক্ত ভবনগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সহ মানুষের বসবাস রয়েছে। শরীফ আজাদ, প্রীতম, ৭১। দেশে ৬১ ব্যাংকের মধ্যে ১৭টিরই খেলাপি ঋণ ৫০% উপরে, যার মধ্যে আছে একীভূত হওয়া ৫ ব্যাংক। বাকি ১২টির ভাগ্যে কি আছে তাহলে? বাংলাদেশ ব্যাংক বলছে, বর্তমান বাস্তবতায় এদের নিয়ে ভাবার উপায় নেই। বিশেষজ্ঞরা বলছেন, এগুলোতে দক্ষ প্রশাসক বসিয়ে পরিস্থিতির উন্নতি করা প্রয়োজন। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। গত সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৬১টি ব্যাংকের বিতরণ করা মোট ঋণের পরিমাণ ১৮,০৩,৮৪০ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ৬,৪৪,৫১৫ কোটি টাকা, অর্থাৎ মোট ঋণের প্রায় ৩৬% খেলাপি। তবে ১৭টি ব্যাংকের খেলাপি ঋণ ৫০% উপরে। আরও ভয়াবহ তথ্য হল, ৯০% বেশি খেলাপি রয়েছে ৬টি ব্যাংকে। সবচেয়ে বেশি খেলাপি হওয়া ১৭ ব্যাংকের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে একীভূত হতে যাওয়া ৫টি ব্যাংকও রয়েছে, যার মধ্যে ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণ ৯৬.৬৪%। কম যে এক্সিম ব্যাংক, তার খেলাপি ঋণও ৫৬.৮৬%। ৫ ব্যাংকের মতো তাহলে বাকি ১২টিরও কি মার্জারের মাধ্যমে বিলীন করা হবে কিনা, সে প্রশ্ন ছিল বাংলাদেশ ব্যাংক মুখপাত্রের কাছে। সরকারের এই মুহূর্তে আর কোনো ব্যাংক এইভাবে অধিগ্রহণ, বিনিয়োগের মাধ্যমে অধিগ্রহণের সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ সরকারকে তো ইকোনমিতে অ্যাড্রেস করার মতো আরও প্রচুর জায়গা রয়ে গিয়েছে। অতএব এক ব্যাংকিং সেক্টরে যদি তাকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়, এবং যেটা আপাত দৃষ্টিতে এখনই সেখান থেকে রিটার্ন আসার সম্ভাবনা ক্ষীণ, সেভাবে ব্যাংক তো নতুন করে দুর্বল ব্যাংকগুলিকে আবার মার্জারের আওতায় এনে
সরকার অধিগ্রহণ করবে এটা ভাবার কোনো কারণ নেই। এই বিশেষজ্ঞ বললেন, একীভূত হওয়া একমাত্র সমাধান নয়, বরং খাদের কিনারে দাঁড়িয়ে থাকা ব্যাংকগুলোকে টেনে তুলতে দক্ষদের হাতে তা ছেড়ে দেওয়া উচিত। যে 17টা ব্যাংকের এনপিএল 50%-এর বেশি, এই 17টা ব্যাংকের থেকে যদি 5টা ব্যাংক বাদ দিয়ে 12টা ব্যাংক আমি ধরি, তাহলে এই 12টা ব্যাংক সরকার এখন কি সিদ্ধান্ত নেবে? 12টা ব্যাংক যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ভালো একটা বোর্ড পুনর্গঠন করেন, আপনি ভালো একটা বোর্ড দেন, হ্যাভিং একাডেমিক এক্সেলেন্সি, হ্যাভিং ফাইন্যান্সিয়াল লিটারেসি, আপনি একটা বোর্ড দেন। এই বোর্ড দিয়ে আপনি কিছু শেয়ার হোল্ডার দেন, কিছু ভালো বিজনেস পিপুল আনেন, খুব পেশাদারিত্বের সাথে যারা বিজনেস করে এই দেশে, তাদেরকে আপনি ওয়েলকাম করেন এই ব্যাংকগুলোতে, তাদের হাতে ব্যাংকগুলো দেন। গত বছরের সেপ্টেম্বরে দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল 2,84,977 কোটি টাকা। মোট ঋণের যা ছিল 16.93%। সে বিবেচনায় এক বছরে খেলাপি ঋণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।